স্বাগতম আপনাকে স্টোরি নাইট সাগা চ্যানেলে। আজ আপনাদের জন্য থাকছে সত্যজিৎ রায়ের রহস্য রোমাঞ্চ গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। রাজেনবাবুকে রোজ বিকালে মেলে আসতে দেখি। মাথার সব চুল পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিসের যে একটা দোকান আছে সেটায় কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধে হবে হলে জল পাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন গিয়ে ওর বাড়িটা দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কি হে, তুমি পিছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস। তবে এই নাও লজেঞ্জুস। পকেট থেকে একটা সত্যি লেমন ড্রপ বার করে আমার দিকে দিলেন আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবুর যেমন একটা বিপদ ঘটতে পারে তা কে বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল। পাকামো করিস না, কার কীভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষ দেখলে বোঝা যায়? আমি দস্তর মতো রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি, দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোইনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছে জানো? আচ্ছা, বেশ, এখন বিপদটা কি তাই শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদা আমার ঠিক ডাবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম। আজ রবিবার, ব্যান্ড বাজবে তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকুড়িবাবু। তিনি রাজনবাবুর ঘরে ভাড়া থাকেন। দার্জিলিং এসেছেন গরমের ছুটি কাটাতে। তিনকুড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকম উকিঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে ফ্যাকাশে মুখ করে এসে রাজেনবাবু ধপ করে তিনকুড়িবাবুর পাশে বসে পড়লেন। এরপর তিনি তার ঘাম মুছতে লাগলেন তিনকুড়িবাবুর চাদরটা দিয়ে। তিনকুড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বলেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল, ফেলুদাটা প্রায়ই ব্যবহার করে, ওটা মানে অবিশ্বাস্য। তিনকুড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকুড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব করছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকুড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যিই ইনক্রেডিবল। আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি, সত্যি বলতে কি কোনোদিন কারো অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকুড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিস করলে বললেন, হাটের মাঝখানে সব ডিসকাশন না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা যেতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিক? রাধা রেস্টুরেন্টের বাঁ পাশের বেঞ্চগুলোর একটাতে। আরে পাস, কি করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাঁ গালটার রোদে ঝলসেছে, ডান ধারেরটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাঁ গালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রাজেন মজুমদার বাড়িতে একবার যাওয়া দরকার। আর 77 পা? আর যদি না হয় তবে ফেলুদা, আমি সেবার গুনেছিলাম, না হলে গাঁটটা তো। হ্যাঁ, বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়। কি আশ্চর্য, 77-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও 23 পা গিয়ে ওর বাড়ির গেটের সামনে গিয়ে পড়লাম। ফেলুদা ছোট্ট একটা গাঁটটা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না? আসার সময়? ফেরার সময় ইডিয়ট, ফেরার সময় তো ঢালে নামতে হয়। তুই নিশ্চয়ই ধাই করিয়া বড় বড় স্টেপ ফেলেছিলি। তা হবে, নিশ্চয়ই তাই।
আর তাই স্টেপস সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢাল নামতে মানুষের বড় পা ফেলে দৌড়ানোর মতো। আর আর বুড়ো হলে ঢালুর পা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে গিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিক টু নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে একটা কথাও বলবি না। কিছু জিজ্ঞেস করলো না? শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আন্দারে ইয়ে। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবুর 10 বছর হলো রিটায়ার করে দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নাম করে উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে ঘরে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়লো সেটা হচ্ছে চারিদিকের দেয়ালে টাঙানো অদ্ভুত সব দাঁত খিচানো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, বোজালি, থালা, ফুলদানি, এইসব। কাপড়ের উপর রং করা বুদ্ধের ছবিও আছে। কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনো ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলি সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলো। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে টিপ করে এক পেন নাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে, ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুললেন, তারপর চোখের দুপাশ কুচকিয়ে একগাল হেসে বললেন, বাবা কত বড় হয়েছে তুমি, কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা এসেছেন? ফেলুদা জবাব দিচ্ছে। আমি মনে মনে বলছি, কি অন্যায়! এত কথা হলো আর ফেলুদা একবারও বললো না যে সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টাও দিয়ে দিল। রাজেনবাবু মুখ দেখেই মনে হলো না যে সে এই 7 দিন আগে আমাকে লজেন্স দেওয়ার কথাটা তার মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাকরানি দিয়ে বলল, আমার কাছ থেকে শোনা ঘটনাটাই বলল। আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আমি যদি বিপদে কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশিই হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হয় বোধহয় বেরিয়ে ফিরলেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিলেন। আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছে তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমনও তো হতে পারতো যে রাজেনবাবু চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না। তাই সেটা আমি আমার প্রথম চিঠিতে লিখে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, তবে বায়ুর অভাবটাই যেন লক্ষ্য করছি বেশি। পাহাড়ে ঠান্ডাটা আর একটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। তিনকড়িবাবু অবাক হাসি এসে বললেন, সেটা জানলেন কি করে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি যে লাঠির উপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তালে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বলেন, মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামা সঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ পেলাম। হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই, তোমার অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে, তার জন্য প্রস্তুতি নাও। ফেলুদা বলল, এই চিঠি ডাকে এসেছে? রাজেনবাবু বলল, হ্যাঁ, লোকাল ডাক। বলা বাহুল্য, দুঃখের বিষয়ে খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা দিয়ে কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনোদিনও কারোর প্রতি অন্যায় করেছি বা অবিচার করেছি তা মনে পড়ে না।
আপনার বাড়িতে যাতায়াত করেন এমন কয়েকজনের নাম বলতে পারেন? খুব সহজ। আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ডাক্তার ফণি মিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলে মনে হয়? ডাক্তার হিসাবে বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার আসা যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং আসা অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয়নি। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমার তো পয়সার অভাব নেই। মিথ্যে অব্লিগেশনে যাই কেন? আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোক যাতায়াত। এই দেখো, দরজার দিকে ফিরিয়ে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো। রাজেনবাবু বললেন, এই মাত্র আপনার নাম করা হয়েছে। আপনারও যে আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলতে যাচ্ছিল। আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার টমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল। রাজেনবাবু বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলাম খোঁজ নিয়ে যাই। রাজেনবাবু বললেন, না, আজ শরীরটা তেমন ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার সঙ্গে সঙ্গে চিঠিটা হাতের তেলের মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে বরং আসলে ওই তিব্বতী ঘণ্টাটা একবার দেখার ইচ্ছে ছিল। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘণ্টাটা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করলো, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেয়াল থেকে একটা ভোচালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না। আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য প্রাচীন জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে আসলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপার তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার উপর নীল পাথর বসানো। অবনীবাবু চোখ কুঁচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটি এদিক ওদিক ঘুরিয়ে দেখলেন। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যিই দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার আর কোনো সন্দেহই থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। আশ্চর্য কিছুই না। আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন? শখের জিনিস ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করবো, এমনকি দর করেও বেচবো, এই ইচ্ছে আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফিরিয়ে দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাওয়ার পর ফেলুদা রাজেনবাবুকে বললেন, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত। সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো, সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতেই পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যালি জোক। যতদিন না সেটা সম্পর্কে ডেফিনিট হওয়া যাচ্ছে, ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটা কতদিনের? একেবারে গোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার 3 বাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকাল ঘন্টাখানেক একটু এদিক ওদিক দিক ঘুরে আসি আর কি। কিন্তু বিপদ যদি কিছু ঘটে, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছু করতে পারি কি? আমার বয়স হলো 64। রাজেনবাবুর চেয়ে 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জ এসেছেন। ওকে কি আর বাড়িতে বন্দি করে রাখার ফন্দি করছো তোমরা? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ নিয়ে যাও। বেশ, তাই হবে। ফেলুদার দেখা দেখি আমি উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার উল্টো দিকে একটা ফায়ারপ্লেসের উপরে একটা তাক, আর সেই তাকের উপর ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা গেছেন। দ্বিতীয় ছবি, একজন মাঝবয়সী ছেলের গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করলো, এটিকে? রাজেনবাবু হো হো করে হেসে বললেন, সময়ের প্রভাবে মানুষের চেহারা যে কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে, সেইটা বোঝানোর জন্য এই ছবি। উনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট।
সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল আমার। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিন 100 ইয়ার্সে আমার বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সে একজন ছেলের। রাজেনবাবু বললেন সেটা তার একমাত্র ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদা দরজার দিকে এগোতে এগোতে বলল, ভারি ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একবারে বইয়ের ডিটেকটিভদের মতো কথা বলছো। বাইরের ছমছম অন্ধকার হয়ে এসেছে। জলা পাহাড়ের গায়ের বাড়িগুলোতে বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়, এমন শান্তপূর্ণ পরিবেশে এর চিঠিটা যেন বিনা মেঘে বর্জ্যপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বললেন, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই, আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি। তুমি অবজারভেশন ক্ষমতা দেখে আমি সত্যিই ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমিও অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছুটা সাহায্য করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে বলো তো? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ হরফ কাগজের তফাৎ আছে। ভেরি গুড। সেই বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির 2টো শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা। আনন্দবাজার। তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারে ব্যবহার করা হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফে এগুলো ছাপা হয়েছে সেগুলো মাত্র 15-20 বছর। আর যে আটা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করেছো? গন্ধটা গ্রিপেক্স আটার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনিও তো ধরার ব্যাপারে কম জান না দেখছি। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতুম কিনা সন্দেহ। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কিনা জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ফাও হয়ে গেল। আমি বললাম, তাহলে উনি ব্যাপারটা তদন্ত করুন না, তুমি মিথ্যে মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? ফেলুদার কথা শুনে ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে হচ্ছে ফেলুদা? অপরাধী কথাটা মাঝখানে থামিয়ে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পিছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি। ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে হলো। ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধ হয় চোখের ভুল। চল, পা চালিয়ে চল, খিদে পেয়েছে। ফেলুদা হলো আমার মাস্তুতো দাদা। ও আর আমি আমার বাবার সঙ্গে দার্জিলিংয়ে বেড়াতে এসেছি। শহরের নিচের দিকে সেনোটেরিয়ামে উঠেছি। সেনোটেরিয়াম ভর্তি বাঙালি। বাবা তাদের মধ্যে থেকে সমবয়সী বন্ধু জুটি নিয়ে তাস টাস খেলে গল্প টল্প করে সময় কাটাচ্ছেন। আমি আর ফেলুদা কোথায় যাই কি করি তা নিয়ে বিশেষ মাথা ঘামান না। আজ সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। উঠে দেখি বাবা রয়েছেন, কিন্তু ফেলুদার বিছানা খালি। কি ব্যাপার? বাবাকে জিজ্ঞেস করতে বললেন। ও এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখেনি, বোধ হয় আজ দিনটা পরিষ্কার দেখে আগে ভাগে বেরিয়েছে। আমি কিন্তু মনে মনে আন্দাজ করেছিলাম যে ফেলুদা তদন্তের কাজ শুরু করে দিয়েছে, আর সেই কাজেই বেরিয়েছে। কথাটা ভেবে ভারী রাগ হলো। আমাকে বাদ দিয়ে কিছু করার কথা তো ফেলুদার নয়। যাই হোক, আমিও মুখ টুক ধুয়ে চাটা খেয়ে বেরিয়ে পড়লাম।
লেডেনলা রোডে ট্যাক্সি স্ট্যান্ডটার কাছাকাছি এসে ফেলুদার সঙ্গে দেখা হয়ে গেল আমার। আমি বললাম, বারে তুমি আমায় ফেলে বেরিয়েছো কেন? শরীরটা মেজমেজ করছিল, তাই ডাক্তার দেখাতে গিয়েছিল। ফরি ডাক্তার, তোরও তো একটু বুদ্ধি খুলছে দেখছি। দেখলে, চারটা টাকা ভিজিট নিয়ে গেল, আর একটা ওষুধ লিখে দিল। ভালো ডাক্তার। ওষুধ নেই তাও পরীক্ষা করে ওষুধ দিচ্ছে, কেমন ডাক্তার বুঝে দেখ। তার উপর বাড়ির যা চেহারা দেখলাম তাতে পসার যে খুব বেশি তাও মনে হয় না। তাহলে উনি কখনোই চিঠিটা লেখেননি কেন? গরিব লোকের তো সাহস হয় না। তার টাকার দরকার হলে হয় বই কি, কিন্তু চিঠিটা তো টাকা চায়নি। ওইভাবে খোলাখুলি বুঝি কেউ টাকা চায়? তবে রাজেনবাবুর অবস্থা কাল কীরকম দেখলি বলতো? কেমন যেন ভীতু ভীতু, ভয় পেয়ে মনের অসুখ হতে পারে জানিস? তা তো পারে। আর মনের অসুখ থেকে শরীরের অসুখ, তাও বুঝি। ইয়াস, আর শরীরের সুখ হলে ডাক্তার ডাকতে হবে, সেটা আশা করি তোর মতো ক্যাবলারও জানা আছে। ফেরোদার বুদ্ধি দেখে আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। অবশ্যই ফণি ডাক্তার যদি সত্যি সত্যি এসব ভেবে টেবে চিঠিটা লিখে থাকে, তাহলে ওরও বুদ্ধি সাংঘাতিক বলতে হবে। ম্যালের মুখে ফোয়ারার কাছাকাছি যখন এসেছি, তখন ফেলুদা বলল, কিউরিও সম্বন্ধে একটা কিউরিওসিটি বোধ করছি। কিউরিওর মানে আগে শিখেছিলাম, আর কিউরিওসিটি মানে যে কৌতূহল, সেটা স্কুলেই শিখেছি। আমাদের ঠিক পাশেই নেপাল কিউরিও শপ। রাজেনবাবু আর অবনীবাবু এখানেই আসেন। ফেলুদা শটান দোকানের ভেতর গিয়ে ঢুকলো। দোকানদারের গায়ে ছাই রঙের কোট, গলায় মাফলার, মাথায় সোনালি কাজ করা কালো টুপি। ফেলুদাকে দেখে হাসি হাসি মুখ করে গিয়ে বলল, দোকানের ভেতরটা পুরনো জিনিসপত্রে গিজ গিজ করছে, আলোও বেশি নেই, আর গন্ধটাও সে গেলে। ফেলুদা এদিক ওদিক গম্ভীর গলায় বলল, ভালো পুরনো থাঙ্কা আছে? এই পাশের ঘরে আসুন, ভালো জিনিস বিক্রি হয়ে গেছে সব, তবে নতুন মাল আবার কিছু আসছে। পাশের ঘরে যাবার সময় আমি ফেলুদার কানের কাছে গিয়ে মুখ নিয়ে বললাম, থাঙ্কা কি জিনিস? ফেলুদা দাঁতে দাঁত চেপে বলল, দেখতেই তো পাবি। পাশের ঘরটা আরও ছোট, যাকে বলে একেবারে ঘুপচি। দোকানদার দেওয়ালে ঝোলানো সিল্কের উপর আঁকা একটা বুদ্ধের ছবি দেখিয়ে বলল, এই একটাই ভালো জিনিস আছে, তবে একটু ড্যামেজড। একে কি বলে থাঙ্কা? এই জিনিস তো রাজেনবাবুর বাড়িতে অনেক আছে। ফেলুদা ভীষণ বিজ্ঞের মতো থাঙ্গাটা গায়ের উপর চোখ ঠেকিয়ে তারপর নিচ থেকে প্রায় মিনিট 3 ধরে দেখলেন। এটার বয়স প্রায় 70 বছরের বেশি বলে মনে হচ্ছে না। আমি অন্তত 300 বছরের পুরনো জিনিস চাইছি। দোকানদার বলল, আমরা আজ বিকেলে কিন্তু 1 লট মাল পাচ্ছি, তার মধ্যে ভালো থাঙ্কা পাবেন। আজই পাচ্ছেন? আজই পাচ্ছি। এই খবরটা তাহলে রাজেনবাবুকে জানাতে হয়। মিস্টার মজুমদার, ওনার তো জানা আছে, রেগুলার খদ্দের যে 2-3 জন আছেন, তারা সকালেই নতুন মাল দেখতে বিকালে আসছেন। অবনীবাবুও কি খবরটা পেয়েছেন মিস্টার ঘোষাল? জরুর। আর বড় খদ্দের কে আছে আপনাদের? আর আছেন মিস্টার গিলমোর, চা বাগানের ম্যানেজার, সপ্তাহে 2 দিন বাগান থেকে আসেন। আর মিস্টার নাওলাখা, উনি এখন সিকিমে। বাঙালি আর কেউ নেই? না স্যার। আচ্ছা দেখি বিকেলে যদি একবার ঢু মারতে পারি। তারপর আমার দিকে ফিরে বলল, তোপসে, তুই একটা মুখোশ চাস? তোপসে যদি আমার আসল ডাক নাম নয়, তবে ফেলুদা তোপেশ থেকে ওই নামটাই নিয়ে নিয়েছে। মুখোশের লোভ কি সামলানো যায়? ফেলুদা নিজেই একটা বাছাই করে আমাকে কিনে দিয়ে বলল, এইটাই সবচেয়ে হরেন্ডাস, কি বলিস? ফেলুদা বলে, হরেন্ডাস বলে আসলে কোনো কথাই নেই। ট্রিমেন্ডাস মানে সাংঘাতিক, আর হরিবল মানে বিভৎস। এই দুটো একসঙ্গে বোঝাতে নাকি কেউ কেউ হরেন্ডাস ব্যবহার করে। মুখোশটা সম্বন্ধে যে ওই কথাটা দারুণ খাটে, সে বসে আমার কোনো সন্দেহ নেই। দোকান থেকে বেরিয়ে ফেলুদা আমার হাত ধরে কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল। এবারও দেখি ফেলুদা একজন লোকের দিকে দেখছে। বোধহয় কাল রাতে যাকে দেখেছিল সেই লোকটাই। বয়স আমার বাবার মতো, মানে 40-42। গায়ের রং ফর্সা, চোখে কালো চশমা। যে স্যুটটা পরে আছে সেটা দেখে মনে হয় খুব দামি। ভদ্রলোক মেলের মাঝখানে দাঁড়িয়ে পাইপ ধরাচ্ছেন। আমার দেখেই কেমন যেন একটা চেনা চেনা মনে হলো,
কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারলাম না। ফেলুদা সোজা লোকটার দিকে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে ভীষণ সাহেবী কায়দায় উচ্চারণে বলে, এক্সকিউজ মি, আপনি মিস্টার স্যাটাপস? ভদ্রলোক একটু গম্ভীর গলায় পাইপ কাপড়ে বললেন, নো আই এম নট। ফেলুদা খুবই অবাক হওয়ার ভান ধরে বললেন, স্ট্রেঞ্জ, আপনি সেন্ট্রাল হোটেলে উঠেছেন না? ভদ্রলোক একটু হেসে অবজ্ঞার সুরে বললেন, না, মাউন্ট এভারেস্ট, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টু টুইন ব্রাদার। এই বলে ভদ্রলোক গটগটিয়ে অবজারভেটলি হিলের দিকে চলে গেল। যাওয়ার সময় লক্ষ্য করলাম যে তার কাছে একটা ব্রাউন কাগজে মোড়া প্যাকেট, আর কাগজটার গায়ে লেখা নেপালি কিউরিও শপ। আমি চাপা গলায় বললাম, ফেলুদা, উনিও কি মুখোশ কিনেছেন নাকি? তা কিনতে পারে, মুখোশটা তো আর তোর আমার একচেটিয়া নয়। ক্যাভেন্টার্সে কি একটু কফি খাওয়া যাক? ক্যাভেন্টার্সের দিকে যেতে যেতে ফেলুদা বলল, লোকটাকে চিনলি? আমি বললাম, তুমি চিনলে না, আমি আর কি চিনি বলো, তবে চেনা চেনা লাগছিল। আমি বললাম না, বারে কোথায় চিনলে? ভুল নাম বলেছে। তোর যদি এতটুকু সেন্স থাকে, ভুল নাম বলেছি হোটেলের নামটা বের করার জন্য, সেটাও বুঝলি না? লোকটার আসল নাম কি জানিস? কি? প্রবীর মজুমদার। ও হো, হ্যাঁ ঠিক বলেছ, রাজেনবাবুর ছেলে তাই না, যার ছবি রয়েছে তাকের ওপর? অবশ্যই বয়সটা এখন অনেক বেড়ে গেছে, তবে যে শুধু চেহারার মিল তা নয়, গালের আঁচিলটা নিশ্চয়ই তুইও লক্ষ্য করেছিস। আসল কথাটা হচ্ছে, ভদ্রলোকের জামা কাপড় সব বিলেতি, স্যুট লন্ডনের, টাই প্যারিসের, জুতো ইটালিয়ান, এমনকি রুমালটা পর্যন্ত বিলাতি। সত্য বিলেত ফেরত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর ছেলে এখানে কি করছে সে খবর রাজেনবাবু জানেন না। বাপ যেখানে রয়েছে সেটা ছেলে জানে কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার। রহস্য ক্রমে ঘনিয়ে এসেছে। এই কথাটা ভাবতে ভাবতে ক্যাভেন্টারের দোকানে পৌঁছালাম। দোকানের ছাদে যে বসে যা আছে সেটা আমার ভীষণ ভালো লাগে। চারদিক দার্জিলিং শহরটা, আর ওই নিচেই বাজারটা দারুণ ভালো দেখায়। ছাদে উঠে কোণের টেবিলটায় চুরুট হাতে তিনকুড়িবাবু বসে কফি খাচ্ছেন। ফেলুদাকে দেখতে পেয়ে হাত তুলে তার টেবিলে গিয়ে বসতে বললেন আমাদের। আমরা তিনকুড়িবাবুর দুদিকে দুটো টিনের চেয়ারে বসলাম। তিনকুড়িবাবু ফেলুদাকে বললেন, ডিটেকশনে তোমার পারদর্শিতা দেখে খুবই খুশি হয়ে আমি তোমাদের দুজনকে হট চকলেট খাওয়াবো, আপত্তি আছে? হট চকলেটের নাম শুনে আমার জিভে জল এসে গেল। তিনকুড়িবাবু তুড়ি মেরে একটা বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে অর্ডার নিয়ে গেল। তিনকুড়িবাবু কোটের পকেট থেকে একটা বই বার করে ফেলুদাকে নিয়ে বললেন, এই নাও, একটা এক্সট্রা কপি ছিল আমার কাছে, লেটেস্ট বই, তোমায় দিলুম। বইয়ের মলারটা দেখে ফেলুদার মুখ হা হয়ে গেল। আপনার বই মানে? আপনার লেখা? আপনি গুপ্তচর নাম নিয়ে লেখেন? তিনকুড়িবাবু আধা বোঝা চোখে অল্প অল্প হাসি হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ। ফেলুদা অবাক ভাব যেন আরও বেড়ে গেল। সে কি, আপনার সবকটা উপন্যাস যাওয়ার পড়া, বাংলায় আপনার ছাড়া যার কারোর উপন্যাস আমার ভালো লাগে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাপারটা কি জানো, এখানে একটা প্লট নিয়ে মাথায় নিয়ে এসেছি। এখন দেখছি বাস্তব জীবনের রহস্য নিয়ে মাথা ঘামিয়ে ছুটিটা ফুরিয়ে গেল। আমার সত্যিই দারুণ লাগ আপনার সঙ্গে এভাবে আলাপ হয়ে গেল। দুঃখের বিষয়, আমার ছুটির মেয়াদ সত্যিই ফুরিয়ে এসেছে। কাল সকালে চলে যাচ্ছি আমি। আশা করছি যাবার আগে তোমাদের আরও কিছুটা হেল্প করিয়ে দিয়ে যেতে পারবো। ফেলুদা এবার তার এক্সাইটিং খবরটা তিনকুড়িবাবুকে দিলেন। রাজিনবাবুর ছেলেকে আজ দেখলাম। বলো কি হে? এই 10 মিনিট। তুমি ঠিক বলছো? চিনতে পেরেছো তো? ঠিক 14 আনা শিওর। মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে খোঁজ নিলে বাকি 2 আনাও পুড়ে যাবে বোধ হয়। তিনকুড়িবাবু হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাজেনবাবুর মুখে তার ছেলের কথা শুনেছ? কাল যা বললেন তার বেশি শুনিনি। আমি শুনেছি অনেক কথা। ছেলেটি অল্প বয়সে বকে গিয়েছিল, বাপের সিন্দুক থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। রাজেনবাবু তাকে ত্যায্য পুত্র করেন, বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। ছেলেটি গিয়েছিল তাই। 24 বছর বয়স তখন তার, একেবারে নিখোঁজ। রাজেনবাবু অনেক অনুসন্ধান করেছিলেন, কারণ পরে তার অনুতাপ হয়, কিন্তু
ছেলে কোনো খোঁজ খবর নেয়নি বা দেয়নি। বিলেতে তাকে দেখেছিলেন রাজেনবাবুরই এক বন্ধু, তাও সে 10-12 বছর আগে। রাজেনবাবু তাহলে জানেন না যে তার ছেলে এখানে আছেন? নিশ্চয়ই না। আমার মনে হয় ওকে না জানানোই ভালো। একে চিঠির শখ, তার উপর। রাজেনবাবু হঠাৎ থেমে গেল। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে। রহস্য উপন্যাস লেখা ছেড়ে দেওয়া উচিত। ফেলুদা হাসতে হাসতে বলল, প্রবীর মজুমদারের যে চিঠি লিখতে পারেন সেটা আপনার খেয়াল হয়নি, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু তিনকুড়িবাবু অন্যমনস্ক হয়ে গেলেন। বেয়ারা হট চকলেট এনে টেবিলে রাখতে তিনকুড়িবাবু যেন একটু চাগিয়ে উঠলেন। ফেলুদার দিকে ফিরে বললেন, ফণি মিত্তিরকে কেমন দেখলে? ফেলুদা যেন একটু হকচকিয়ে গেল। সে কি? আপনি কি করে জানলেন আমি ওখানে গিয়েছিলাম? তুমি যাওয়ার অল্পক্ষণ পরেই আমিও গেছিলাম। আমাকে রাস্তায় দেখেছিলেন বুঝি? না। তবে ডাক্তারের ঘরে মেঝেতে একটা মরা সিগারেট দেখে জিজ্ঞেস করলাম, কে খেয়েছে? ডাক্তার ধূমপান করেন না। ফণিবান বাবু তখন বর্ণনা দিলেন। তাতে তোমার কথা মনে হলো, যদিও তোমাকে আমি সিগারেট খেতে দেখিনি। কিন্তু এখন তোমার আঙ্গুলের গায়ে হলুদ রং দেখে বুঝেছি তুমি খাও। ফেলুদা তিনকুড়িবাবুর বুদ্ধির তারিফ করে বলল, আপনারও কি ফণি মিত্তিরকে সন্দেহ হয়েছিল নাকি? তা হবে না, লোকটাকে দেখলে অভক্তি হয় কিনা। তা হয়। রাজেনবাবুকে যেন একটু আমল দেওয়া জানি। তাও জানো না বুঝি? দার্জিলিংয়ে আসার পর অল্প কিছুদিনের মধ্যে রাজেনবাবুকে ধমকুম্মের দিকে মন চায়। তখন ফণিবাবুই তাকে এই গুরুর সন্ধান দিয়েছিলেন। একই গুরুর শিষ্য হিসেবে ওদের যে প্রায় ভাই ভাই সম্পর্ক হে। ফেলুদা জিজ্ঞেস করলো, ফণি মিত্রের সঙ্গে কথা বলে কি বুঝলেন? কথা তো ছুতো। আসলে বইয়ের আলমারিগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম, বাংলা উপন্যাস আছে কিনা দেখার জন্য। ঠিক বলেছ, আমিও দেখেছি, প্রায় নেই বললেই চলে। আর যা আছে তাও আদ্যিকালের। ঠিক। তবে ফণি ডাক্তার অন্যের বাড়ির বই থেকে কথা কেটে চিঠি তৈরি করতে পারে। তা পারে, তবে লোকটাকে দেখে ভারী কুঁড়ে মনে হলো। এ ব্যাপারে অতটা কাঠখড় পোহালে সেটা কেন যেন বিশ্বাস হয় না। ফেলুদা এবার বলল, অবনী ঘোষাল লোকটা সম্বন্ধে আপনার কি ধারণা? বিশেষ সুবিধার লোক নয় বলে আমার বিশ্বাস। ভারী উপর চালাক। আর ও সব প্রাচীন শিল্প টিল্প কিছুই না। ওর আসলে লোভ হচ্ছে টাকার। এখন খরচ করে জিনিস কিনছে, পরে বিদেশিদের কাছে বিক্রি করে 5 গুণ প্রফিট করবে। ওর পক্ষে এই হুমকি চেটে দেওয়া কোনো কারণ থাকতে বলে কি আপনার মনে হয়? সেটা এখনো তলিয়ে দেখিনি। আমি একটা কারণ আবিষ্কার করেছি। আমি অবাক হয়ে ফেলুদার দিকে চাইলাম। ওর চোখ দুটো জল জল করছে। তিনকুড়িবাবু বললেন, কি কারণ? ফেলুদা গলাটা নামিয়ে নিয়ে বললেন, যে দোকান থেকে ওরা জিনিস কিনেন সেখানে কিছু ভালো নতুন মাল আজ বিকেলে আসছে। এবার তিনকুড়িবাবুর চোখ জল জল করে উঠল। বুঝেছি। হুমকি চিঠি পেয়ে রাজেন মজুমদার ঘরে বন্দি রইলেন, আর সেই ফাঁকতালে অবনী ঘোষাল দোকানে গিয়ে সব লুটে পুটে নিলেন। এক্স্যাক্টলি। তিনকুড়িবাবু চকলেটের পয়সা দিয়ে উঠে পড়লেন। আমরা দুজনে উঠলাম। উৎসাহ আর উত্তেজনা আমার বুক ঢিপ ঢিপ করছে। অবনী ঘোষাল, প্রবীর মজুমদার আর ফণি মিত্তির, 3 জনকে তাহলে সন্দেহ করার কারণ আছে। 15 মিনিটের মধ্যেই মাউন্ট এভারেস্ট হোটেলে গিয়ে ফেলুদা সেই খবরটা জেনে নিল। প্রবীর মজুমদার বলে একজন ভদ্রলোক এই হোটেলে 16 নম্বর ঘরে 5 দিন হলো এসে রয়েছেন। বিকেলের দিকে রাজেনবাবুর বাড়িতে যাবার কথা। দুপুর থেকে মেঘলা করে 4টা নাগাদ বৃষ্টি নামলো। আকাশের চেহারা দেখে মনে হলো বৃষ্টি সহজে থামবে না। ফেলুদা সারাটা রাত খাতা পেন্সিল নিয়ে কী সব যেন হিসাব করলো। আমার ভীষণ জানতে ইচ্ছে করছিল কি লিখছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস হলো না। শেষটায় আমি তিনকুড়িবাবুর বইটা নিয়ে পড়তে আরম্ভ করলাম। দারুণ থ্রিলিং গল্প। পড়তে পড়তে রাজেনবাবুর চিঠির ব্যাপারটা মন থেকে প্রায় মুছেই গেল। 8টা নাগাদ বৃষ্টি থামলো, কিন্তু তখন এত শীত যে বাবা আমাদের বেরোতে দিলেন না। পরদিন ভোরবেলা ফেলুদার ধাক্কার চোটে ঘুম ভাঙলো। ওঠ ওঠ, এই তোপসে ওঠ। আমি ধর্মরে উঠে পড়লাম। ফেলুদা কানের কাছে মুখ এনে দাঁতে দাঁত চেপে এক নিঃশ্বাসে বলে গেল, রাজেনবাবুর নেপালি চাকরটা এসেছিল। বলল, বাবু এখনই যেতে বলেছে, বিশেষ দরকার। তুই যদি যেতে চাস তো। সে আর বলতে
15 মিনিটের মধ্যে তৈরি হয়ে রাজেনবাবুর বাড়ি পৌঁছে দেখি তিনি ফ্যাকাশি মুখ করে খাটে শুয়ে আছেন। ফোনে ডাক্তার তার নাড়ি টিপে খাটের পাশটায় বসে, আর তিনকড়িবাবু এই শীতের মধ্যেও একটা হাত পাখা নিয়ে মাথার পেছনটায় দাঁড়িয়ে হাওয়া করছেন। ফণিবাবু নাড়ি দেখা হলে রাজেনবাবু যেন বেশ কষ্ট করেই জোরে জোরে নিঃশ্বাস নিতে বললেন। কাল রাত্রে 12টার কিছু পরে ঘুমটা ভাঙতে বিদ্যুতের আলোয় আমার মুখের ঠিক সামনে আইএসএ মাস্কড ফেস, মুখোশ পরা মুখ। রাজেনবাবু দম নিলেন। ফণিমিত্তির দেখলাম একটা প্রেসক্রিপশন লিখছেন। রাজেনবাবু বললেন, দেখে এমন হলো যে চিৎকারও বেরোলো না গলা দিয়ে। রাতটা যে কিভাবে কেটেছে তা বলতে পারি না। ফেলুদা বলল, আপনার জিনিসপত্র কিছু চুরি যায়নি তো? রাজেনবাবু বললেন, না, তবে আমার বিশ্বাস আমার বালিশের তলা থেকে আমার চাবির গোছাটা নিতেই সে আমার উপর ঝুঁকেছিল। ঘুম ভেঙে যাওয়াতে জানালা দিয়ে লাফিয়ে ও হরিবোল হরিবোল। ফোনে ডাক্তার বললেন, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে একটু ঘুমের ওষুধ দিচ্ছি, আপনার কমপ্লিট রেস্টের দরকার। ফণিবাবু উঠে পড়লেন। ফেলুদা হঠাৎ বলল, ফণিবাবু, কাল রাত্রে রোগী দেখতে গেছিলেন বুঝি? কোটের পেছনে কাদার ছিটে লেগে আছে কি করে? ফণিবাবু তেমন কিছু না ঘাবড়িয়ে বললেন, ডাক্তারের লাইফ তো জানেনি, আর্তের সেবায় যখন জীবনটাই উৎসর্গ করেছি, তখন ডাক যখনই আসুক না কেন বেরোতেই হবে, সে ঝড়ই হোক আর বৃষ্টি হোক আর বরফই পড়ুক। ফণিবাবু তার পাওনা টাকা নিয়ে চলে গেলেন। রাজেনবাবু এবার সোজা হয়ে উঠে বসলেন। তোমরা আসাতে অনেকটা সুস্থ বোধ করছি, বেশ খানিকটা ঘাবড়ে গিয়েছিলাম জানো। এবার বোধহয় বৈঠকখানা গিয়ে একটু বসা চলতে পারে। ফেলুদা আর তিনকড়িবাবু হাত ধরাধরি করে রাজেনবাবুকে বৈঠকখানায় এনে বসালেন। তিনকড়িবাবু বললেন, স্টেশনে ফোন করেছিলাম, যদি যাওয়াটা দুদিন পেছানো যায়। রহস্য সমাধান না করে যেতে মন চাইছে না, কিন্তু ওরা বললে এই টিকিট ক্যান্সেল করলে 10 দিনের আগে বুকিং পাওয়া যাবে না। এটা শুনে আমার ভালোই লাগলো। আমি চাইছিলাম ফেলুদা একাই ডিটেকটিভের কাজটা করুক। তিনকড়িবাবু যেন ফেলুদার একটা কাজ আগে আগেই করে দিচ্ছিলেন। রাজেনবাবু বললেন, আমার চাকরটার পাহারা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি নিজেই কাল 10টার সময় তাকে ছুটি দিয়েছি। ওর বাড়িতে খুব অসুখ, বুড়ো বাপ আছে, তার এখন অবস্থা। ফেলুদা বলল, মাস্কটা কেমন ছিল মনে আছে? রাজেনবাবু বললেন, খুবই সাধারণ নেপালি মুখোশ। দার্জিলিং শহরে অন্তত আরও 300-400 খোঁজ করলে পাওয়া যাবে। আমার ঘরেই তো আরও 5খানা রয়েছে, ওই যে দেখো দেখো না। রাজেনবাবু যে মুখোশটার দিকে আঙ্গুল দেখালেন, ঠিক সেই জিনিসটা কাল ফেলুদা আমার জন্য কিনে দিয়েছে। তিনকড়িবাবু এতক্ষণ বেশি কথা বলেননি, এবার বললেন, আমার মনে হয় এবার পুলিশে একটা খবর দেওয়া উচিত। একটা প্রোটেকশনেরও তো ব্যবস্থা দরকার। কাল যা ঘটেছে তারপরে তো আর ব্যাপারটাকে ঠাট্টা বলে নেওয়া যায় না। ফেলুবাবু, তুমি তোমার নিজের ইচ্ছা মতো তদন্ত চালিয়ে যেতে পারো, তাতে তোমার কেউ বাধা দেবে না, কিন্তু আমি সব দিক বিবেচনা করে বলছি, এবার পুলিশের সাহায্য নেওয়া দরকার। আমি বরং যাই, গিয়ে একটা ডায়েরি করে আসি। প্রাণের ভয় আছে বলে মনে হয় না, তবে রাজেনবাবু আপনার ঘন্টাটা একটু সাবধানে রাখবেন। আমরা যখন উঠছি তখন ফেলুদা রাজেনবাবুকে বলল, তিনকড়িবাবু তো চলে যাচ্ছেন, তার মানে আপনি একাই থাকছেন ঘরটিতে। আমরা যদি আজ রাতটা ও ঘরে থাকি তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? রাজেনবাবু বললেন, মোটেই না, আপত্তি কি? তুমি তো আমার প্রায় আত্মীয়র মতো। আর সত্যি বলতে কি, যত বুড়ো হচ্ছি তত যেন সাহসটা কমে আসছে। ছেলে বয়সে দুরন্ত হলে নাকি বুড়ো বয়সে মানুষ মেদা মেরে যায়। তিনকড়িবাবুকে ফেলুদা বলল, স্টেশনও আগে সিএফ করতে যাবে। ফেরার পথে যখন নেপালি কিউরিও শপের পাড়ে দিয়ে যাচ্ছি, তখন আমাদের দুজনেরই চোখ গেল দোকানের ভেতর। দেখলাম দুজন ভদ্রলোক দোকানের ভেতর জিনিসপত্র দেখাচ্ছে আর পরস্পরের সঙ্গে কথা বলছে। দেখে মনে হয় দুজনের অনেক দিনের আলাপ। একজন অবনী ঘোষাল আর একজন প্রবীর মজুমদার। আমি ফেলুদার দিকে চাইলাম। তার মুখের ভাব দেখে মনে হলো না সে কোনো আশ্চর্য জিনিস দেখছে। 10:30টার সময় স্টেশনে গেলাম তিনকড়িবাবুকে গুড বাই করতে। উনি এলেন আমাদেরও 5 মিনিট পরে। চড়াই উঠে উঠে পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আস্তে হাঁটতে হলো। সত্যি ভদ্রলোক একটু ঘোরাচ্ছিলেন। নীল রঙের ফার্স্ট ক্লাস কামরাটায় উঠে তিনকড়িবাবু
আর্কিটেকচার খুলে ব্রাউন কাগজের প্যাকেট ফেলুদাকে দিলেন। এটা কিনতেও একটু সময় লাগলো। রাজেনবাবু তো আর কিউরিওর দোকানে যেতে পারলে না, অথচ কাল সত্যিই অনেক ভালো জিনিস এসেছে। তার থেকে একটা সামান্য জিনিস বাছাই করে ওর জন্য এনেছি। তোমরা আমার নাম করে শুভেচ্ছা জানিয়ে দিও তাকে। ফেলুদা প্যাকেটটা নিয়ে বলল, আপনার ঠিকানা দিয়ে গেলেন না? মিস্ট্রিটা সলভ করে আপনাকে জানিয়ে দেবো ভাবছিলাম যে। তিনগুড়িবাবু বললেন, আমার প্রকাশকের ঠিকানাটা আমার বইতেই পাবে। তার কেয়ারে লিখলেই চিঠিটা আমার কাছে পৌঁছে যাবে। গুড লাক। ট্রেন ছেড়ে দিল। ফেলুদা আমাকে বলল, লোকটা বিদেশে জন্মালে দারুণ নাম আর পয়সা করত। পরপর এতগুলো ভালো রহস্য উপন্যাস খুব কম লোকেই লিখেছে। সারাদিন ধরে ফেলুদা রাজেনবাবুর ব্যাপারটি নিয়ে নানান জায়গায় ঘোরাফেরা করলো। আমি অনেক করে বলতেও আমাকে সঙ্গে নিল না। সন্ধ্যাবেলা যখন রাজেনবাবুর বাড়ি যাচ্ছি তখন ফেলুদাকে বললাম, কথায় কথায় গেলে সাইটে অন্তত বলবে তো? ফেলুদা বলল, দুবার মাউন্ট এভারেস্ট হোটেল, একবার ফণি মিত্তরের বাড়ি, একবার নেপাল কিউরিও শপ, একবার লাইব্রেরি, আর তাছাড়া আর কয়েকটা জায়গায়। ও আচ্ছা, আর কিছু জানতে চাস? অপরাধীকে বুঝতে পেরেছ? এখনো বলার সময় আসেনি। কাউকে সন্দেহ করছো? ভালো ডিটেকটিভ হলে প্রত্যেককেই সন্দেহ করতে হয়। প্রত্যেকেই মানে? এই ধর তুই, আমি, যার কাছে মুখোশ আছে সেই সন্দেহের পাত্র, সে যে লুকিয়ে হোক না কেন। তাহলে তো তুমিও বাদ যাবে কেন? বেশি বাজে বকছিস। বারে, তুমি যে রাজেনবাবুকে আগে চিনতে সে কথা তো গোড়ায় বলনি। তার মানে তুমি সত্য গোপন করেছো। আর আমার মুখোশ তো ইচ্ছে করলে তুমিও ব্যবহার করতে পারো, হাতের কাছেই থাকে। শাট আপ, শাট আপ। রাজেনবাবুকে এবেলা দেখে অনেকটা ভালো লাগলো। কেমন আছেন জিজ্ঞেস করতে বললেন। দুপুরের দিকটা বেশ ভালো বোধ করছিলাম। যত সন্ধ্যা হয়ে আসছে ততই কেমন যেন অস্বস্তি লাগছে। ফেলুদা তিনকুড়িবাবুর দেওয়া প্যাকেটটা রাজেনবাবুকে দিলেন। সেটা খুলে তার থেকে একটা চমৎকার বুদ্ধের মাথা বের হলো। সেটা দেখে রাজেনবাবুর চোখ ছলছল করে এলো। ধরা গলায় বললেন, খাসা জিনিস, খাসা জিনিস। ফেলুদা বলল, পুলিশ থেকে এক লোক এসেছিল। আর বলো না, এসে 32 রকম জেরা করলো। কদ্দুর কি হদিশ পাবে জানি না, তবে আজ থেকে বাড়িটা ওয়াচ করার জন্য লোক থাকবে, সেই যা নিশ্চিন্তি। সত্যি বলতে কি, তোমরা হয়তো না এলেও চলতো। ফেলুদা বলল, স্যানাটোরিয়ামে বড্ড গোলমাল। এখানে হয়তো চুপচাপ আপনার কেসটা নিয়ে একটু মাথা ঘামাতে পারবো। রাজেনবাবু হেসে বলেন, আর তাছাড়া তোমার চাকরটা খুব ভালো রান্না করতে পারে। আজ মুরগির মাংস রাঁধতে বলেছি। স্যানাটোরিয়ামে অমনটা খেতে পারবো না। রাজেনবাবু আমাদের ঘরটা দেখিয়ে দিয়ে বললেন, নিজের ঘরে চলে গেলেন। ফেলুদা শটান খাটের উপর শুয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে কুড়িয়ে কাঠের দিকে তাক করে পরপর 5টা ধোয়ার রিং ছাড়লো। তারপর আধবোঝা চোখে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ফণিমিত্তির কাল থেকে সত্যি রুগী দেখতে গিয়েছিলেন। কার্ট রোডে একজন ধনী পাঞ্জাবি ব্যবসায়ীর বাড়ি। আমি খোঁজ নিয়েছি। 11:30 থেকে 12:30 অব্দি ওখানেই ছিলেন। তাহলে ফণিমিত্তির অপরাধী নন? ফেলুদা আমার জবাব না দিয়ে বলল, প্রবীণ মজুমদার 16 বছর ইংল্যান্ড থেকে বাংলা প্রায় ভুলেই গেছেন। তাহলে ওই চিঠি ওর পক্ষে লেখা সম্ভব নয়। আর ওর টাকার কোনো অভাবই নেই। তাছাড়া দার্জিলিং এসে লেবুঙে ঘোড়দৌড়ে বাজিতে উনি অনেক টাকা করেছেন। আমি দম আটকে বসে রইলাম। ফেলুদার আরও কিছু বলার আছে সেটা বুঝতে পারছিলাম। আধ খাওয়া সিগারেটটা ক্যারমের গুটি মারার মতো প্রায় 10 হাত দূরে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে ফেলুদা বলল, আজ চা বাগানে গিলমোর সাহেব দার্জিলিং এসেছে। প্লাটার্স ক্লাবে ওর সঙ্গে দেখা করতে গেছিলেন। লামার প্রাসাদের আসল ঘন্টা একটাই আছে, আর সেটা গিলমারের কাছে। রাজনবাবুরটা নকল। অবনী ঘোষাল সেটা জানেন। তাহলে রাজেনবাবুর ঘন্টা তেমন মূল্যবান নয়? না। আর অবনী ঘোষাল কাল রাত্রে পার্টিতে প্রবীণ মজুমদারের সঙ্গে রাত 9টা থেকে ভোর 3টা মাতলামি করেছে। ও, আর মুখোশ পরা লোকটি এসেছিল 12টার কিছু পরেই। হ্যাঁ। আমার বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগছিল। বললাম, তাহলে? ফেলুদা কিছু না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাট থেকে উঠে পড়ল। ওর ভুরু দুটো যে এতটা কুঁচকাতে পারে তা আমার জানাই ছিল না। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভেবে ফেলুদা বৈঠকখানার দিকে চলে গেল। যাওয়ার সময় বলল,
একটু একা থাকতে চাই, ডিস্টার্ব করিস না। কি আর করি, এবার ওর জায়গায় আমি বিছানায় শুলাম। সন্ধে হয়ে আসছে, ঘরের বাতিটা আর জ্বালতে ইচ্ছে করলো না। খোলা জানালা দিয়ে অবজারভেটরি হিলের দিকটায় অন্যান্য বাড়ির আলো দেখতে পাচ্ছিলাম। বিকেলে ম্যাল থেকে একটা গোলমালের শব্দ পাওয়া যায়, সেটা এখন মিলিয়ে আসছে। একটা ঘোড়ার খুরের আওয়াজ পেলাম, দূর থেকে কাছে এসে আবার মিলিয়ে গেল। সময় চলে যাচ্ছে, জানালা দিয়ে শহরের আলো কেমন যেন ঝাপসা হয়ে আসছে, বোধহয় কুয়াশা হচ্ছে। ঘরের ভেতরটা এখন আরো অন্ধকার, একটা ঘুম ঘুম ভাব। চোখের পাতা দুটো কাছাকাছি এসে গেছে। এমন সময় মনে হলো কে যেন ঘরে ঢুকেছে। মনে হতে এমন ভয় হলো যে দিক যে লোকটা আসছে সেদিকে না তাকিয়ে আমি জোর করে নিঃশ্বাস বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু লোকটা যে আমার দিকে আসছে আর আমার সামনেই এসে দাঁড়ালো সে। জানালা বাইরে শহরের দৃশ্যটা ঢেকে দিয়ে একটা অন্ধকার কি যেন এসে আমার সামনে দাঁড়িয়েছে। তারপর সেই অন্ধকার জিনিসটা নিচু হয়ে আমার দিকে এগিয়ে এলো। এবার তার মুখটা আমার মুখের সামনে, আর সেই মুখে একটা মুখোশ। আমি যেই চিৎকার করতে যাব অমনি অন্ধকার শরীরটা একটা হাত দিয়ে মুখোশটা খুলতেই দেখি ফেলুদা। কিরে, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলে নাকি? ও ফেলুদা, তুমি? তা আমি না তোকে, তুই কি ভেবেছিলি? ফেলুদা ব্যাপারটা বুঝে একটা অট্টহাসি করতে গিয়ে হঠাৎ গম্ভীর হয়ে গেল। তারপর খাটের পাশটায় বসে বলল, রাজেনবাবুর মুখোশগুলো সব কটা পরে দেখেছিল, তুই এটা একবার পড়তো। ফেলুদা আমার মুখোশটা পরিয়ে দিল। অস্বাভাবিক কিছু লাগছে কি? কই না তো, আমার পক্ষে একটু বড়, এই যা। আর কিছু না, ভালো করে ভেবে দেখতো। একটু একটু যেন গন্ধ। কিসের গন্ধ? চুরুট। ফেলুদা মুখোশটা খুলে নিয়ে বলল, এক্স্যাক্টলি। আমার বুকের ভেতরটা আবার টিপ টিপ করছিল। মুখ দিয়ে বেরিয়ে এলো, তিনকুড়ি বাবু। ফেলুদা দীর্ঘশ্বাস ফেলে বলল, সুযোগের দিক দিয়ে সবচেয়ে বেশি ছিল এরই। বাংলা উপন্যাস, খবরের কাগজ, ব্লেড, আঠা, কোনোটারই অভাব নেই। আর তুই লক্ষ্য করেছিলি নিশ্চয়ই স্টেশনে আজ যেন একটু খোঁড়াচ্ছিলেন। সেটা বোধ হয় কাল জানলা দিয়ে বাইরে লাফ পড়ার দরুন। কিন্তু আসল যেটা রহস্য, কারণটা কি? রাজেনবাবুকে তো মনে হয় রীতিমতো সমীহ করতেন ভদ্রলোক। তাহলে কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তিনি এই চিঠি লিখেছিলেন? এটার উত্তর বোধ হয় আর জানা যাবে না, কোনোদিনও না। রাত্রে কোনো দুর্ঘটনা ঘটেনি। সকালে খাবার ঘরে বসে রাজেনবাবুর সঙ্গে চা খাচ্ছি, এমন সময় নেপালি চাকরটা একটা চিঠি নিয়ে এলো। আবার সেই নীল কাগজ আর খামের উপর দার্জিলিংয়ের পোস্টমার্ক। রাজেনবাবু ফ্যাকাশে মুখ করে কাঁপতে কাঁপতে চিঠির ভাঁজ খুলে ফেলুদাকে দিয়ে বললেন, তুমিই পড়ো। আমার সাহস হচ্ছে না। ফেলুদা চিঠিটা নিয়ে জোরে জোরে পড়ল। তাতে লেখা আছে, প্রিয় রাজু, কলকাতায় জ্ঞানেশের কাছ থেকে তোমার খবর পেয়েছি। যখন তোমার চিঠি লিখি তখনও জানতাম না তুমি আসলে কে। তোমার বাড়িতে এসে তোমার ছেলে বয়সের ছবিখানা দেখেই চিনেছি। তুমি সেই 50 বছর আগে বাঁকুড়া মিশনারি স্কুলে আমার সহপাঠী রাজু। এতকাল পরেও যে পুরনো আক্রোশ জাগিয়ে উঠতে পারে সেটা আমার জানা ছিল না। অন্যায়ভাবে ল্যাং মেরে তুমি যে শুধু আমার 100 ইয়ার্সের পুরো নিশ্চিত পুরস্কার ও রেকর্ড থেকে বঞ্চিত করেছিলে তাই নয়, আমাকে রীতিমতো জখমও করেছিলে। বাবা বদলি হলেন তখনই, তাই তোমার সঙ্গে বোঝাপড়াও করা হয়নি। আর তুমি আমার মন থেকে শরীরের কষ্টের কথা জানতে পারোনি। 3 মাস পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালের বেডে পড়েছিলাম। এখানে এসে তোমার জীবনের শান্তিময় পরিপূর্ণতার ছবি আমাকে অশান্ত করছিল। তাই তোমার মনে খানিকটা সাময়িক উদ্বেগের সঞ্চার করে তোমার সেই প্রাচীন অপরাধের শাস্তি দিলাম। শুভেচ্ছা নিও। ইতি তিনু। শ্রী তিনকুড়ি মুখোপাধ্যায়।